এই কাহিনী হলো 1995 সালের। কিষাননগর শহরে একজন বিখ্যাত শিল্পপতি রমন লাল থাকতেন। ওনার চুরির কারখানা ছিল, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করত। ওই কারখানায় বিনা নামের একজন মহিলা কাজ করত। প্রতিদিনই বিনার সাথে কারোর না কারোর ঝগড়া হতো। ও অদ্ভুত স্বভাবের মহিলা ছিল। একদিন শেঠ রমনলাল বিনাকে অফিসে ডাকলেন। রমনলাল খুবই রেগেছিলেন আর বিনার জন্য অপেক্ষা করছিলেন। বিনা ক্যাবিনে আসে। বলুন স্যার, ডেকেছিলেন আপনি? হ্যাঁ বিনা, এসব আমি কি শুনছি? তুমি নাকি আমাদের চুড়ির ডিজাইন আমাদের কম্পিটিটর মহেশকে দিয়ে দিচ্ছ? স্যার, কেউ আপনাকে মিথ্যে বলেছে? আমি এমন কিছুই করিনি। আপনিই বলুন, আমি কি এরকম করতে পারি? ঠিক আছে, এটা তোমার কথা, কিন্তু সীমা কিছু বলতে চায়। সীমা? জানতাম ও নিজের মুখ নিশ্চয়ই খুলবে। তখনই ক্যাবিনে সীমা আসে। বলো সীমা, কি দেখেছো তুমি? স্যার, আমি বেশ কিছুদিন ধরে বিনার উপরে লক্ষ্য করছিলাম। ও কারখানা থেকে কিছু চুরির স্যাম্পল চুরি করত। একদিন ওর পেছন পেছন গিয়ে দেখলাম যে মহেশের ফ্যাক্টরিতে গেল আর একজন লোককে স্যাম্পলগুলো দিয়ে দিল। এটা শুনে বিনা ঘাবড়ে যায়। নিজেকে বাঁচানোর জন্য আর কি কিছু বলার আছে তোমার? স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি ভবিষ্যতে এরকম আর করব না। না, তুমি বিশ্বাস ভেঙেছো। আমরা দুজনে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। পুলিশ ফ্যাক্টরিতে আসে। যখনই ওরা বিনাকে হাতকড়া পরাতে যায়, বিনা পুলিশকে ধাক্কা দিয়ে পালাতে থাকে। সীমা গিয়ে ওকে ধরে ফেলে আর ওকে চেপে ধরে নেয়। আমাকে যেতে দে সীমা, না হলে আমি তোকে ছাড়বো না। যেতে দে আমায়। তখনই পুলিশ দৌড়ে এসে সীমা আর বিনার কাছে আসে আর বিনাকে গ্রেপ্তার করে। বিনা রাগের মাথায় পেছন ফিরে সীমা আর রমনকে দেখে বলে ওঠে, আমি তোমাদের দুজনকে ছাড়বো না, প্রতিশোধ দিয়েই ছাড়বো। দিন কাটতে থাকে। একদিন সন্ধেবেলা সীমা রমনের কাছে আসে আর বলে, স্যার, শুনেছেন কি সীমা জেল থেকে পালিয়ে গেছে? কি বলছো সীমা? তখনই একটা ছায়া ওদের দুজনকে দেখতে থাকে। হ্যাঁ স্যার, পুলিশ নাকি ওকে তাড়া করছিল আর ও একটা খাড়িতে পড়ে মারা যায়। তারপর থেকে ওর আর কোনো খবর নেই। হয়তো মারা গেছে। চলো আমরা নিজের কাজ করি। সীমা, ফ্যাক্টরিতে বিজয়ের কাছে যাও আর আজ কত প্রোডাকশন হয়েছে তার ফাইল নিয়ে এসো। হ্যাঁ স্যার। ছায়াটা সীমাকে দেখতে থাকে আর ওর পিছু নেয়। সীমা ফ্যাক্টরির দিকে যেতে থাকে। অফিস থেকে ফ্যাক্টরির কয়েক মিটারই দূর ছিল। সীমা এগোনোর সময় একটা কালো বিড়াল তার সামনে চলে আসে। বাপরে, এই কালো বিড়ালটা দেখে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। সীমা আবার চলতে থাকে। তখনই ও অনুভব করে কেউ ওর পেছনে হাঁটছে। পেছনে ঘুরে ও কাউকে দেখতে পায় না। কে ওখানে? সীমা ভয়ে ভয়ে যেই সামনে তাকায়, চারদিকে অনেক ঘন অন্ধকার ঢেকে যায়। জোরে হাওয়া দিতে থাকে, কিছুতেই সামনে যেতে পারে না ও। হাওয়ায় ওর চোখ বন্ধ হয়ে আসে। হঠাৎ একটা গলা শুনতে পায় ও। কেমন আছো সীমা? সীমা চোখ খুলে চমকে ওঠে। বিনার আত্মা ওর সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল। বিনা, তুই? হ্যাঁ, আমি। তুই কি ভেবেছিলি আমি মরে যাব আর তুই আনন্দে জীবন কাটাবি? তোকেও মরতে হবে। আমি এই ফ্যাক্টরিকে ধ্বংস করে দেব। সীমা খুব ভয় পেয়ে যায় আর দৌড়তে দৌড়তে রমনের কাছে যায়। কি হয়েছে সীমা, এত ভয় পাচ্ছ কেন? বিনা ফিরে এসেছে। কি আজে বাজে কথা বলছো? ও তো মারা গেছে। আমি সত্যি বলছি স্যার, নিজের চোখে দেখেছি আমি ওকে। ও খুব সাংঘাতিক, আমাদের সবাইকে মেরে ফেলবে। আমাদের এখান থেকে যাওয়া উচিত। ঠিক আছে, চলো এখান থেকে। আমি ফ্যাক্টরিতে সবাইকে চলে যেতে বলে দিচ্ছি। যেই রমন রিসিভার তোলে, ক্যাবিনের আলো জ্বলতে নিভতে থাকে। স্যার, আমাদের এখান থেকে বেরোনো দরকার। সীমা আর রমন যেই ক্যাবিনের বাইরে আসে, অফিসের দরজা বন্ধ হয়ে যায়।
ওরা দেখে গার্ড অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘাবড়ে গিয়ে ওরা একে দুজনের দিকে তাকায়। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? বিনার আত্মা ওদের সামনে এসে পিলারের মতো দাঁড়িয়ে পড়ে। দেখো, তোমার সাথে যা হয়েছে তার জন্য তুমি নিজেই দায়ী। এখন তুই আমাকে বলবি কে দায়ী আর কে নয়? এতদিন তুই আমার মালিক ছিলি, এখন তুই আমার জন্য সাধারণ মানুষ, যাকে আমি চুটকি মেরে শেষ করে দিতে পারি। রমন পালাতে শুরু করে। বিনা নিজের চোখ দিয়ে আগুন বার করে আর রমনকে পুড়িয়ে দেয়। রমন ছটপট করতে করতে মারা যায়। সীমা এইসব দেখে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। আমাকে ক্ষমা করে দাও, যেতে দাও আমায়। বিনা নিজের হাত লম্বা করে সীমার গলা ধরে ওপরে তুলে নেয়। সীমার শ্বাস বন্ধ হয়ে আসে। তুই আমার নামে নালিশ করেছিলি না? এসব তোর জন্যই হচ্ছে, তোকে তো মরতেই হবে। বিনা সীমার গলা টিপতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সীমা মারা যায়। বিনার আত্মা থেকে ভয় পেয়ে সবাই কাজ ছেড়ে ওখান থেকে চলে যায় আর ওই ফ্যাক্টরি পোড়া বাড়ি হয়ে যায়। কুনাল ভগৎ সিং ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামী অভিনেতা। একদিন কুনাল একটা পার্টি অ্যাটেন্ড করার পর কয়েকজন বন্ধুর সাথে সেলফি ক্লিক করছিল। তখনই সে একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটাও কুনালকেই দেখছিল। কুনালের দৃষ্টি প্রিয়ার উপর পড়ে আর ও ওকে দেখতেই থাকে। প্রিয়া খুবই সুন্দরী ছিল। ও প্রিয়ার কাছে যায়। হাই, আপনি কি সেলফি তুলতে চান? তখনই কুনালের ম্যানেজার প্রকাশ আসে। স্যার, আপনার দেরি হয়ে যাচ্ছে, যা যাক। হ্যাঁ, একটু পরেই যাচ্ছি, আপনি বসুন। আগে না, আমি বলছিলাম কি, হ্যাঁ আপনার সাথে দেখা করার ছিল। মানে আমি আপনার অনেক বড় ফ্যান। আমার নাম প্রিয়া, প্রিয়া ঘোষ। থ্যাংক ইউ। আপনি কি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেন? আমি স্টোরি লিখি। 6 মাস আগে এখানেই এসেছি। কুনাল আর প্রিয়া কথা বলতে থাকে। ওদের সময়ের দিকে খেয়ালই থাকে না। যাওয়ার সময় কুনাল ওকে নিজের নাম্বার দেয়। আমি অপেক্ষা করব। আর ও সেখান থেকে চলে যায়। প্রিয়া খুবই খুশি হয়ে যায়। কুনাল আর প্রিয়ার ফোনে কথা হতে শুরু করে আর ওরা একে অপরের খুব কাছে চলে আসে। প্রিয়া কিছুদিনের মধ্যেই কুনালের সাথে শিফট হয়ে যায়। কুনাল একদিন প্রিয়ার কাছে আসে আর ঘরের মেঝেতে বসে পড়ে। প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি আর অপেক্ষা করতে পারছি না প্রিয়া। এখন কি করে কুনাল? এখন তো তোমার ক্যারিয়ারও শুরু হয়নি। আমি ফিল্মে হিরোইন হতে চাই, অনেক কাজ করতে চাই, তোমারই মতো একজন স্টার হতে চাই। আরে এই কথা? তো চলো, কালই তোমাকে একজন প্রডিউসারের সাথে দেখা করিয়ে দেবো। তো চলো, এই উপলক্ষে আমরা সেলিব্রেট করি। এই নাও, মকটেল বানিয়েছি তোমার জন্য, স্পেশালওয়ালা। প্রিয়া সিনেমাতে কাজ করতে শুরু করে। 1 মাস পরে খবর আসে যে কুনাল আত্মহত্যা করেছে। কিছুদিন পর কুনালের উকিল প্রিয়ার কাছে আসে। প্রিয়া ম্যাডাম, কুনাল নিজের সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়েছে, আপনার সাইন চায়। আমার কিছুই চাই না স্যার, আমি আমার কুনালকে ফেরত চাই। জানি না ওর কি কষ্ট ছিল যেটাও আমার সঙ্গে শেয়ার করেনি আর নিজের জীবন শেষ করে দিল। আমি ভালো গার্লফ্রেন্ড হতে পারলাম না। আপনি শান্ত হন, এই প্রপার্টির পেপারে সাইন করে দিন। একটা আত্মাকে উকিল আর প্রিয়ার সাথে বসে থাকতে দেখা যায়। তার চোখগুলো লাল ছিল, চোখের নিচে কালো দাগ দেখা যায়, গলায় গোল চিহ্ন দেখা যায়। প্রিয়া যখনই সই করতে যায় পেন থেকে কালি লিক হতে থাকে আর পেপার পুরোটাই নষ্ট হয়ে যায়। আরে, এই পেপার তো খারাপ হয়ে গেল, আমি আবার পেপার তৈরি করে নিয়ে আসবো। প্রিয়ার মুখের ভঙ্গি পাল্টে যেতে থাকে। এমন সময় দরজায় কেউ নক করতে থাকে। ও দরজা খোলে তো দরজায় একজন লোক দাঁড়িয়েছিল। প্রিয়া তাকে জড়িয়ে ধরে। কালকের মধ্যে পেপার সাইন হয়ে যাবে, তারপর কুনালের পুরো সম্পত্তি আমার। প্রকাশ, আমরা বড়লোক হয়ে যাব। কুনালকে ড্রাগস দিয়ে মেরে ফেলার পরিকল্পনা আমাদের সার্থক হয়েছে। এখন আমরা দুজন ওর পয়সায় সুখে জীবন কাটাবো। ওরা দুজন প্রিয়ার ঘরে আসে আর দুজন দুজনকে হাগ করে। আর তখনই ওদের ঘরে একটা ফাঁসির দড়ি ঝুলতে থাকে।
আর কুণালের লাশ বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। ওরা দুজন থরথর করে কাঁপতে থাকে। পালাও এখান থেকে। ওরা দুজন হলে পালিয়ে চলে আসে আর ওদের সামনে কুণালের আত্মা এসে দাঁড়ায়। রাগে তার চোখ লাল হয়ে যায়। ওরা দুজন মাটিতে পড়ে যায়। তোমরা দুজন মিলে আমাকে ধোঁকা দিয়েছো আর আমাকে হত্যা করেছো, আত্মহত্যা বলে প্রমাণ করেছো। আমি তোমাদের ছাড়বো না। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। প্রকাশ ভয় পেয়ে পালাতে থাকে আর কুণাল ওর সামনে চলে আসে আর ওর গলা চেপে ধরে। প্রকাশের দম বন্ধ হয়ে আসে আর ওর পা হাওয়ায় ছটপট করতে থাকে। কুণাল প্রকাশের গলা চেপে ওকে মেরে দেয়। এবার কুণাল প্রিয়ার দিকে এগোতে থাকে। আমাকে যেতে দাও, যেতে দাও। যা আমি বলবো তা তোকে করতে হবে। প্রিয়া ক্যামেরার সামনে রেকর্ডিংয়ের বাটন চেপে ধরে আর বলতে শুরু করে। আমি আর কুণালের ম্যানেজার প্রকাশ কুণালকে ড্রাগস দিই আর ওকে অজ্ঞান করে ওর সম্পত্তি নিজের নামে করিয়ে নিই আর তারপরে ওকে খুন করে দিই আর ওর আত্মহত্যার ঘটনার খবর ছড়িয়ে দিই। এবার এই রেকর্ডিং নিউজ চ্যানেলে পাঠাও। করে দিয়েছি, এবার আমায় যেতে দাও। এবার তোমাকে আমি মুক্তি দেব। কুণাল কিচেন থেকে একটা চাকুটি আসে আর সেটা প্রিয়ার হাতে ধরে দেয়। ও তাকে নিজের বশে করে নেয় আর প্রিয়া নিজেকে চাকু মেরে দেয়। আর ওর মৃত্যু হয়ে যায়।